হ্যালো আমার প্রিয় গল্পপ্রেমী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে হাসিবুর রহমান। আজকে আপনাদেরকে শোনাতে চলেছি ডেল কার্নেগির লেখা অডিও বুক চিন্তা ছাড়ুন, সুখে থাকুন। বাকি পর্বগুলো শোনার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে শুনতে পারেন। তো চলুন আজকের মূল্যবান অডিও বুকটি শুরু করা যাক। সপ্তম অধ্যায়, চিন্তা যেন আপনাকে গ্রাস না করে। আমাদের এই জীবনটাকে গুরুত্বপূর্ণ কাজ ও মহান ভাবনায় উৎসর্গ করতে হবে। মহান বিচারধারা, প্রকৃত স্নেহ এবং স্থায়ী অভিযানে উৎসর্গ করতে হবে। কারণ এই জীবন খুবই ছোট, তাতে যেন কোনো ঘাটতি না থাকে। এটা একটা নাটকীয় ঘটনা, যা ভুলে যাওয়া প্রায় অসম্ভব। নিউ জর্জির রবার্ট মুর আমাকে এই ঘটনা শুনিয়েছিলেন। ভারত চীনের সীমান্ত থেকে দূরে 276 ফুট জলের নিচে 1945 সালের মার্চ মাসে আমি জীবনের সবচেয়ে বড় শিক্ষা লাভ করেছিলাম। ওয়াইএসএস 318 নামক সাবমেরিনে যে 88 জন লোক ছিল, তার মধ্যে আমিও ছিলাম। র্যাডার থেকে জানতে পারি যে এটা ছোট জাপানি ভেলা আমাদের দিকে এগিয়ে আসছিল। সকাল হলে হামলা করার জন্য আমরা জলের নিচে চলে যাই। আমি পেরিস্কোপ দিয়ে দেখি যে জাপানি সেনারা একটা বোমাবর্ষক পথপ্রদর্শক, একটা ট্যাঙ্কার ও একটা সুড়ঙ্গ পথ নিয়ে এসেছে। আমরা পথপ্রদর্শকের ওপর 3টি বোমা নিক্ষেপ করি, কিন্তু আমাদের লক্ষ্যভ্রষ্ট হয়। পথপ্রদর্শক বুঝতেই পারেন না যে তার ওপর হামলা করা হয়েছে, তাই তা নিশ্চিন্তে এগিয়ে আসছিল। আমরা শেষ জাহাজ অর্থাৎ সুড়ঙ্গপথের ওপর হামলা করার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু হঠাৎই তা উল্টে যায় ও সোজা আমাদের দিকে এগিয়ে আসতে থাকে। একটা জাপানি উড়োজাহাজ আমাদের জলের 60 ফুট নিচে দেখতে পাই ও তা সঙ্গে সঙ্গে আমাদের অবস্থান সম্পর্কে জাপানি সুড়ঙ্গপথকে রেডিও বার্তা পৌঁছে দেয়। লুকিয়ে থাকার জন্য আমরা জলের 150 ফুট গভীরে চলে যাই। আমরা আমাদের সাবমেরিনের দরজায় তালা লাগিয়ে দিই, সাবমেরিন থেকে যাতে কোনো রকম আওয়াজ নির্গত না হয়। তার জন্য সমস্ত পাখা বন্ধ করে দেওয়া হয়। তার সাথে কুলিং সিস্টেম ও বৈদ্যুতিক উপকরণও বন্ধ করে দেওয়া হয়। 3 মিনিট বাদে যেন বিনা মেঘে বজ্রপাত হওয়ার মতো ঘটনা ঘটে। আমাদের চারদিকে 6টা বোমা বিস্ফোরণ ঘটে, যা আমাদের সমুদ্রের তলদেশে নিয়ে চলে যায়। আমরা জলের 276 ফুট গভীরে চলে যাই। আমরা প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ি। জলের গভীরতা 1000 ফুটের থেকে কম থাকলে সেখানে হামলা হলে বাঁচার সম্ভাবনা খুব কম থাকে। জলের গভীরতা যদি 500 ফুট হয়, সেক্ষেত্রে হামলা হলে জীবন বাঁচার কোনো সম্ভাবনাই থাকে না। আর আমরা তখন ছিলাম তারও অর্ধেক গভীরতায়। সুতরাং বুঝতেই পারছেন যে সুরক্ষার প্রশ্ন আসছিলই না। 15 ঘন্টা ধরে এই জাপানি সুড়ঙ্গ পথ আমাদের ওপর বোমা বিস্ফোরণ করেছিল। কোনো সাবমেরিনের 70 ফুটের মধ্যে যদি বোমা বিস্ফোরণ হয়, তাহলে সেই আঘাতের ফলে তাতে ছেদের সৃষ্টি হয়ে থাকে। আর আমাদের সাবমেরিনের 50 ফুটের মধ্যে বেশ কয়েক ডজন বোমা বিস্ফোরিত হয়েছিল। আমাদের সুরক্ষিত থাকার আদেশ দেওয়া হয়েছিল, অর্থাৎ ব্যাংকারের মধ্যে চুপচাপ শান্ত হয়ে বসে থাকার আদেশ দেওয়া হয়। ভয়ে আমার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, অর্থাৎ মৃত্যু। আমি বারংবার নিজেকে জিজ্ঞাসা করছিলাম যে একেই কি মৃত্যু বলে? এটাই কি মৃত্যু? পাখা ও কুলিং সিস্টেম বন্ধ হয়ে যাওয়ার কারণে সাবমেরিনের ভেতরের তাপমাত্রা তখন 100 ডিগ্রিতে পৌঁছে গেছিল। কিন্তু ভয়ে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছিল। আমি সোয়েটার ও লোমের জ্যাকেট পরে নিয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও ঠান্ডায় ভেতর থেকে কাঁপ আসছিল। আমার দাঁতে দাঁত লেগে যাচ্ছিল, ঠক ঠক করে কাঁপছিলাম, অথচ সারা শরীর তখন ঘামে ভেজা।
15 ঘন্টা ধরে এমন হামলা চলে। তারপর হঠাৎই তা বন্ধ হয়ে যায়। বোঝা যাচ্ছিল যে জাপানি গোলা বারুদ শেষ হয়ে যাওয়ার জন্য সুড়ঙ্গ পথ দূরে চলে যাচ্ছিল। সেই 15 ঘন্টার সময়কে যেন 15 মিলিয়ন সাল বলে মনে হয়েছিল। আমার চোখের সামনে আমার সম্পূর্ণ জীবনের ছবি ভেসে উঠেছিল। আমি জীবনে যা যা খারাপ কাজ করেছিলাম সেই সমস্ত কথা মনে পড়ে যায়। ছোট ছোট সেই সমস্ত কথা মাথায় আসে, যা নিয়ে আমি চিন্তা করতাম। নেভিতে যোগ দেওয়ার আগে আমি একটা ব্যাংকে ক্লার্কের কাজ করতাম। সেখানে অনেক বেশি কাজ করতে হতো, এই অনুসারে বেতনও দিত না। প্রমোশনের সুযোগ অনেক কম ছিল। এই সমস্ত চিন্তায় আমি খুবই বিব্রত থাকতাম। আমার নিজের বাড়ি ছিল না, একটা নতুন গাড়ি কিনতে পারছিলাম না, নিজের স্ত্রীকে একটা ভালো পোশাক কিনে দিতে পারতাম না। এই সমস্ত বিষয় আমাকে চিন্তিত করে তুলেছিল। আমার বস সর্বদা আমাকে বকাবকি করত, যার ফলে আমি তাকে একদম পছন্দ করতাম না। প্রতিদিন বাড়ি ফেরার সময় আমি এতটাই ক্ষিপ্ত থাকতাম যে ছোট ছোট বিষয় নিয়েও প্রতিদিন স্ত্রীর সাথে ঝগড়া হতো। একবার গাড়ি অ্যাক্সিডেন্টে আমার মুখে একটা দাগ হয়ে যায়, সেটা নিয়েও আমি খুবই বিব্রত থাকতাম। কয়েক বছর আগে এইগুলি ছিল আমার কাছে এক বিরাট চিন্তার কারণ, কিন্তু শত্রুদের জাহাজ যখন আমাদের ওপর গোলাবর্ষণ করছিল তখন সেই সমস্ত বিষয়গুলিকে খুবই সামান্য বলে মনে হচ্ছিল। তখনই আমি ঠিক করেছিলাম যে যদি আর কখনো সূর্য ও তারার মুখ দেখতে পাই তাহলে জীবনে আর কখনো চিন্তা করব না, কখনো না, কখনো না, কখনো না। 15 ঘন্টা এই সাবমেরিনে বন্দি থাকার পর জীবনের পাঠ শেখার সুযোগ হয়েছিল। 4টে বিশ্ববিদ্যালয়েতে পড়েও তত শিক্ষা লাভ করতে পারিনি। জীবনে প্রায় সময়তেই আমরা অনেক বড় বড় সমস্যার সম্মুখীনতা করতে পারি, কিন্তু ছোট ছোট বিষয়গুলি আমাদের ভেতরে যেন ভয় ও সমস্যার সৃষ্টি করে দেয়। উদাহরণস্বরূপ স্যামুয়েল পিসপেল ডায়েরির উল্লেখ করা যেতে পারে। তিনি লন্ডনে স্যার হ্যারি বেলেন মুন্ডুসিসনের দৃশ্য দেখে চোখ দেখেছিলেন। স্যার হ্যারি প্ল্যাটফর্মে উঠে নিজের জীবনের ভিক্ষা চাননি। তিনি বলেছিলেন যে তার গলায় যে বেদনাদায়ক ফোড়া হয়ে আছে তারা যেন তা বাঁচিয়ে আনার মুণ্ডচ্ছেদন করে। অ্যাডমিরাল ওয়াল্ড রাতের অন্ধকারে দক্ষিণ মেরুর ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে আর একটা জিনিস খুঁজে পেয়েছিলেন। তা হলো বেশিরভাগ মানুষই বড় বড় বিষয়ের পরিবর্তে ছোট ছোট বিষয় নিয়ে বেশি মাথা ঘামায়। তিনি কোনো রকম অভিযোগ ছাড়া 0 ডিগ্রির নিচে থেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীনতা করেছিলেন। অ্যাডমিরাল ওয়াল্ড বলেছিলেন, আমি বঙ্করে একসাথে থাকা এমন লোকেদের চিনতাম যারা নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করে দিয়েছিল, কারণ তারা একে অপরকে সন্দেহ করত। কেউ যদি অন্যের জিনিসপত্র রাখার 1 ইঞ্চি জায়গাও নিয়ে নিত তাহলেও ঝগড়া অশান্তি শুরু হয়ে যেত। আমি এমন একজন ব্যক্তিকে চিনি যে খাবার মুখে নিয়ে নিষ্ঠার সাথে 28 বার চেবানোর পরেই তা গিলত। সুমেরুর এই ক্যাম্প এমন অনুশাসিত ব্যক্তিদেরও পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। একটা কথা মাথায় রাখবেন যে অ্যাডমিরাল ওয়াইল্ডের কথা অনুসারে ছোট ছোট বিষয়ও আপনার বৈবাহিক জীবনকে ভেঙে চুরমার করে দিতে পারে। তা পৃথিবীর অর্ধেক বেদনার কারণ হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞগণ এমনই মনে করেন। শিকাগোর জর্জ জোসেফ সভাত তার নিজের কর্মজীবনে 40,000-এরও বেশি দুঃখজনক বিবাহের সিদ্ধান্ত শুনিয়েছিলেন। তিনি জানান, বৈবাহিক জীবনে বেশিরভাগ দুঃখের কারণ হলো ছোট ছোট বিষয়। নিউ ইয়র্ক কাউন্টির পূর্ব ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফ্র্যাঙ্ক এস হগন বলেছিলেন, আমাদের আদালতে যে সমস্ত মামলা আসে তার মধ্যে অর্ধেকের বেশি ছোট ছোট বিষয় নিয়েই সৃষ্টি হয়। সংসারে কথা শোনানো, অপমানজনক টিপ্পনী, আহত করার মতো কোনো কথা, খারাপ ব্যবহার, এই সমস্ত ছোট ছোট ঘটনা তাই নিয়েই হামলা হয়, এমনকি হত্যা পর্যন্ত হয়ে থাকে। খুব কম লোকের সাথেই খুবই খারাপ ব্যবহার করা হয় বা তাদের গুরুতর আহত করা হয়। একটা ছোট কথাই আমাদের আত্মসম্মানকে আহত করে দেয়। আমাদের অহংকার সামান্য আহত হলেই আমরা সারা পৃথিবীকে আঘাত করতে চাই।
এলিনোর রুজভেল্টের বিয়ের পর তার নতুন রাঁধুনি যদি একদিন সুস্বাদু খাবার না বানাতো, তাহলে তিনি অনেক দিন ধরে তা নিয়ে চিন্তা করতেন। মিসেস রুজভেল্ট বলেছিলেন, এখন এমন ঘটনা ঘটলে আমি এক ঝটকায় তা ভুলে যেতে পারি। একজন প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান ব্যক্তিই এমন কাজ করতে পারে। ক্যাথরিন মহানের মতো নিরুস্কুশ সমাজীও নিজের রাঁধুনির রান্না নিয়ে মাথা ঘামাতেন না। আমার স্ত্রী ও আমি একবার শিকাগোতে তার বন্ধুর বাড়িতে ডিনার করতে গেছিলাম। মাংস পরিবেশনের সময় সে একটু ভুল করে ফেলে। আমি সেদিকে ধ্যানই দিই না। যদি ধ্যান দিতামও তাহলেও আমার সেই রকম কোনো সমস্যা হতো না, কিন্তু তার স্ত্রী তার ভুল ধরে ফেলে আর সকলের সামনে স্বামীকে অপমানসূচক কথা বলতে শুরু করে। জন, একটু দেখে কাজ করতে পারো না? তুমি কোনো দিনই কোনো কাজ সঠিক করে করতে পারো না। তখন সে বলে, ও সবসময় কিছু না কিছু ভুল করে, কোনো কিছুই শেখার চেষ্টা করে না। হয়তো সে ঠিকমতো মাংস পরিবেশন করতে পারে না, কিন্তু 20 বছর ধরে অমন ঝগড়াটে স্ত্রীকে নিয়ে সংসার করছে, সেটাও কি কম কথা? সত্যি কথা বলতে কি, শান্তির সাথে 2টো হটডগ পেলেই আমার কাছে যথেষ্ট। অশান্তি করে হাঁসের মাংস বা শার্ক আমার চাই না। এই অভিজ্ঞতার পরে আমার কিছু বন্ধু আমার বাড়িতে ডিনার করতে এসেছিল। তাদের আসার কিছুক্ষণ আগে মিসেস কার্নেগি দেখে যে 3টে ন্যাপকিন টেবিল ক্লথের সাথে ম্যাচ করছে না। পরে আমাকে বলেছিল। আমি দৌড়ে যাই রাঁধুনির কাছে। সে আমাকে বলে যে 3টে ন্যাপকিন ধোয়ার জন্য লন্ড্রিতে গেছে। তখন অতিথিরা দরজায় দাঁড়িয়ে, আর ন্যাপকিন বদলানোর সময় পর্যন্ত ছিল না। আমার মাথা কোনো কাজ করছিল না, চোখ দিয়ে যেন জল নির্গত হয়ে আসছিল। তখন শুধু একটাই কথা মনে হচ্ছিল যে আমার এই মূর্খামির জন্য আজকের সন্ধ্যাটাই বোধহয় নষ্ট হয়ে যাবে। তারপর আমার মনে হয়, কেন এর জন্য সন্ধ্যাটা নষ্ট করব। আমি সন্ধ্যাটা সুন্দর করে অতিবাহিত করার সংকল্প নেই। আমার মনে হয় আমাদের বন্ধুরা আমাকে নার্ভাস বা খিটখিটে গৃহিণীর পরিবর্তে দায়িত্বহীন গৃহিণী ভাবুক। আর পরে আমার মনে হয়েছিল যে কেউই ন্যাপকিনের দিকে সেইভাবে ধ্যানই দেয়নি। একটা অতি প্রচলিত প্রবাদ আছে, তুচ্ছ বিষয়ের সাথে আইনের কোনো সম্পর্ক নেই। যারা অতিরিক্ত চিন্তা করে তাদেরও এই কথা মাথায় রাখা উচিত। আপনি যদি নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে পারেন, যদি একটা নতুন ও সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে পারেন, তাহলে কখনোই তুচ্ছ বিষয় নিয়ে আপনি মাথা ঘামাবেন না। আমার বন্ধু হোমার ক্রাক দ্য হ্যাট টু সি প্যারিস সহ বহু বই রচনা করেছিল। কিভাবে এমনভাবে চলবেন তার একটা অদ্ভুত উদাহরণ দিত। কোনো একটা বই লেখার সময় নিউ ইয়র্কে নিজের অ্যাপার্টমেন্ট থেকে রেডিয়েটরের এমন আওয়াজ শুনতে পেত যে তার নিজেকে পাগলের মতো লাগতো। সেই আওয়াজে সে কাজ করতে পারতো না বলে রাগে দিশেহারা বোধ করত। হোমার ক্রাক বলে, এর কিছু বন্ধুর সাথে কেপিং অভিযানে যাই। জ্বলন্ত আগুনের মধ্যে লাঠিগুলি ফাটার আওয়াজ শুনে আমার সেই রেডিয়েটরের আওয়াজের কথা মনে পড়ে যায়। তখন আমার মনে হয় দুটি আওয়াজের মধ্যে কি প্রচণ্ড মিল আছে, অথচ একটা আওয়াজ আমার কাছে অহাস্যকর আর অপরটা শুনতে আমার ভালো লাগছে। এমন কেন হবে? বাড়িতে ফেরার পরে আমি নিজেকে বলেছিলাম, আগুনের লাঠি ফাটার আওয়াজ যেমন সূক্ষ্ম, রেডিয়েটরের আওয়াজও তেমনি। আমি এবার শুনতে যাব আর আওয়াজ নিয়ে কোনো রকম মাথা ঘামাবো না। আর সেটাই হয়। তারপর কিছুদিন রেডিয়েটরের দিকে আমার ধ্যান যায়, কিন্তু তারপর ধীরে ধীরে আমি তা সম্পূর্ণরূপে ভুলে যাই। আর বহু ছোটোখাটো চিন্তার বিষয়ে এমনটাই ঘটে। আমরা যেগুলি পছন্দ করি না সেগুলি ঘটলেই রেগে যাই। এর একটাই কারণ, তা হলো আমরা সেই ছোটোখাটো বিষয়কে একটু বেশি গুরুত্ব দিই। ডিজরাইলি বলেছিলেন, জীবন অনেক ছোট, তাই এটা বেকার হওয়া উচিত নয়। আন্দ্রে মায়ার দিস উইক ম্যাগাজিনে লিখেছিলেন, বহু যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার সময় এই শব্দগুলি আমাকে সাহায্য করেছিল।
প্রায় সময়তেই আমরা ছোটোখাটো বিষয় নিয়ে খুবই বিচলিত হয়ে উঠি। তা আমাদের আগ্রহ করা উচিত, ভুলে যাওয়া উচিত এই পৃথিবীতে আমরা মাত্র আর কটা বছর থাকব। সেই সময়ে যদি কয়েকটা ঘন্টা এমন কথা নিয়ে চিন্তা করেই কাটিয়ে দিই যা 1 বছর বাদে হয়তো কারোরই মনে থাকবে না, তাহলে যে ঘন্টাগুলি জীবন থেকে চলে যাবে সেগুলি খুব অপচয় হয়ে যাবে। এই জীবনটাকে গুরুত্বপূর্ণ কাজের দিকে সমর্পণ করাই সবচেয়ে ভালো। মহান বিচার, প্রকৃত স্নেহ এবং স্থায়ী অভিযান সেই দিকেই সময় দেওয়া উচিত। কারণ জীবন এমনিতেই ছোট, তা আরও কম করে দেওয়া উচিত নয়। রুডওয়ার্ড কিপলিংসের মতো বিখ্যাত মানুষও অনেক সময় এটা ভুলে যেতেন যে জীবন এত ছোট, তাই এটা বেকার হওয়া উচিত না। পরিণাম, তিনি নিজের শ্যালকের সাথে ওমারমেন্টার ইতিহাসে প্রসিদ্ধ আইনি যুদ্ধে নেমেছিলেন। তা এটাই প্রসিদ্ধ ছিল যে সেই বিষয়ে একটা পুস্তক পর্যন্ত লেখা হয়েছিল। রুডওয়ার্ড কিপলিংস ওয়ারমন্ট ফুড। ঘটনাটা ছিল এই প্রকার। কিপলিং ওয়ারমন্টের কন্যা ক্যারোলিন ব্যাস্টলেসের সাথে বিবাহ করেছিলেন। তিনি ব্রেটলবোরো ওয়ারমেন্ট একটা সুন্দর বাড়ি বানিয়েছিলেন। সেখানেই বসবাস করতে শুরু করেন। তার ইচ্ছা ছিল সারাটা জীবন তিনি সেখানেই অতিবাহিত করবেন। তার স্ত্রীর ভাই বিটো ব্যালেস্টিয়র কিপলিং তার সবচেয়ে প্রচুর কাছের বন্ধু হয়ে গেছিলেন। তারা দুজনে একসাথে খেলতেন, কাজ করতেন। তারপর কিপলিং ব্যালেস্টিয়রের কাছ থেকে কিছুটা জমি কেনেন। দুজনের মধ্যে এই চুক্তি হয়েছিল যে প্রতি বছর এই জমি থেকে ব্যালেস্টিয়রের ঘাস কাটার অনুমতি থাকবে। একদিন ব্যালেস্টিয়র দেখেন যে কিপলিং সেই ঘাসের জমিতে ফুলের বাগান করছেন। তিনি খুবই ক্রুদ্ধ হয়ে যান। তিনি নিজেকে সামলাতে পারেন না। কিপলিংও সহজে ছাড়ার পাত্র ছিলেন না। ওয়ারমন্টের সবুজে ভরা ক্ষেত্র যেন হঠাৎই বিষাক্ত গরলের রং ধারণ করে। কিছুদিন বাদে কিপলিং সাইকেল নিয়ে আসছিলেন। হঠাৎই তার শ্যালক সামনে দিয়ে ঘোড়ায় করে আসেন ও তাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যান। বেশিরভাগ মানুষই এমন সময়ে নিজের ক্রোধ সামলাতে পারে না। একে অপরের ওপর দোষারোপ করা এই রকম অবস্থায় ভারসাম্য রক্ষা করতে ব্যর্থ হয়। কিপলিংও ঠিক এমনই কাজ করেছিলেন। তিনি নিজের ক্রোধ সামলাতে না পেরে নিজের শ্যালকের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করে দেন। তারপরই এক অবিস্মরণীয় মোকদ্দমা শুরু হয়ে যায়। বড় শহরের রিপোর্টার একটা কসবায় এসে উপস্থিত হয়। সারা পৃথিবীতে এই খবর ছড়িয়ে পড়ে। অথচ এই মোকদ্দমার কোনো সিদ্ধান্তই হয় না। আর সেই কারণে মিস্টার কিপলিং ও তার স্ত্রীকে তাদের বাকি জীবনটা আমেরিকার ঘর ছেড়ে অন্যত্র অতিবাহিত করতে হয়। একটা ছোট বিষয় নিয়ে এত তিক্ততার সৃষ্টি হয় যে তার চরম আকার ধারণ করে। কারণ ছিল ঘাসের ফুল। পেরিক্লিস বহু যুগ আগেই বলেছিলেন, মহাশয়গণ, আমরা অনেক ছোট ছোট কথা নিয়েও বহুদিন তা আঁকড়ে বসে থাকি। বড় সত্যি। এখানে ডক্টর হ্যারি ইমসন ফ্যাস্টিকের শোনানো একটা মজাদার ঘটনা দেওয়া হলো। এটা হলো জঙ্গলের বিরাট বৃক্ষ জেতা ও হারার কাহিনী। কলোরাডোতে লাক্স পিকের ডালে একটা বিশালাকার গাছের অবশেষ এখনো পড়ে আছে। প্রকৃতি বিজ্ঞানীদের মতে এই গাছ প্রায় 400রও বেশি প্রাচীন। কলম্বাস যখন স্যান সালডোরে পা রেখেছিলেন তখন এটা ছিল একেবারে চারা গাছ। আর যখন তীর্থযাত্রারা প্লাইমাউথে গিয়ে বসে তখন এই গাছ অর্ধেক আকার ধারণ করেছিল। তার দীর্ঘ জীবনে তার ওপর 14 বার বজ্রাঘাত হয়। 400 বছরে সহস্রবার ঝড়ঝঞ্ঝার মোকাবিলা করেছে, কিন্তু এই গাছের কোনো রকম ক্ষতি হয়নি। শেষ পর্যন্ত এই গাছকে উইপোকার সৈন্যবাহিনী আক্রমণ করে আর এই বৃক্ষকে ধরাশায়ী করে দেয়। উইপোকাগুলি এর ছালের ভেতরে ঢুকে পড়ে আর ক্রমাগত ছোট ছোট আক্রমণ করে গাছটাকে অন্তঃসার শূন্য করে দেয়। জঙ্গলের বিশালাকার গাছগুলি এর বৃদ্ধির পথে বাধা হতে পারেনি।
তার উপর বিদ্যুৎ ও ঝড় ঝঞ্ঝার কোনো রকম প্রভাব পড়েনি, অথচ ছোট ছোট পোকা সেই বৃক্ষকে ধরাশায়ী করে দেয়। অথচ কোনো মানুষ এই পোকাগুলিকে 2 আঙুলের টিপে মেরে দিতে পারে। আমরা সকলেই এই জঙ্গলের বিশালাকার গাছের মতো নয় কি? আমরা যেভাবেই হোক ঝড় ঝঞ্ঝা বজ্রাঘাতের সম্মুখীনতা করতে পারি নাকি? অথচ ছোট ছোট চিন্তা আমাদের ভেতরে ওই পোকার মতো বাসা বেঁধে আমাদের ভেতর থেকে দুর্বল করে দেয়। অথচ এই ছোট ওই পোকা আমরা 2 আঙুলে টিপে মেরে দিতে পারি। আমি ওয়ামিং রাজ্যের হাইওয়ে সুপারিনটেন্ডেন্ট চার্লস রিডের এবং তার কিছু বন্ধুর সাথে ওয়ামিং টেটন ন্যাশনাল পার্কে ঘুরতে গেছিলাম। আমি পার্কে জন ডি রকফেলার এস্টেট ঘুরতে যাচ্ছিলাম, কিন্তু যে গাড়িতে আমি বসেছিলাম সেটা অন্য পথে চলে যায়। আমি পথ হারিয়ে ফেলি, ফলে এস্টেটের এন্ট্রান্স গেটে পৌঁছাতে আমার দেরি হয়ে যায়। আমি অন্যদের তুলনায় 1 ঘন্টা দেরিতে সেখানে পৌঁছাই। মিস্টার সিফ্রেডের কাছে চাবি ছিল, যার দ্বারা প্রাইভেট গেট খুলত, তাই তাকেও গরমে মশার কামড় সহ্য করে আমার জন্য 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। মশা এত বেশি ছিল যে যে কোনো মানুষই ক্রুদ্ধ হয়ে যেত, কিন্তু চার্লস সিফ্টকে পরাজিত করতে পারেনি। তিনি একটা গাছের ডাল ভেঙে নিয়ে তা দিয়ে বাঁশি তৈরি করে নেন। আপনার কি মনে হচ্ছে তা দিয়ে উনি মশাদের গালাগালি দিচ্ছিলেন? জি না, তিনি সেই বাঁশি বাজিয়ে তাদেরকে শিক্ষা দিচ্ছিলেন, যারা জানে না যে কোথায় কোন কথা বলতে হয়। চিন্তা আপনাকে সমাপ্ত করে দেওয়ার আগে চিন্তাকে শেষ করার দ্বিতীয় পদ্ধতি। ছোটোখাটো বিষয় নিয়ে কখনোই বিচলিত হবেন না। যেগুলি অদেখা করা উচিত বা ভুলে যাওয়া উচিত তা নিয়ে মাথা ঘামাবেন না। মনে রাখবেন, জীবন এতই ছোট যে তা যেন বেকার হয়ে না যায়। সুতরাং জীবনে চিন্তাকে দূর করুন আর সঠিক জীবন তৈরি করুন। জীবনে আরাম করুন, মজা করুন আর চিন্তাকে দূরে করুন। ধন্যবাদ। আজকে আপনারা ডেল কার্নেগির লেখা অডিও বুক চিন্তা ছাড়ুন সুখে থাকুন আমার সঙ্গে শুনলেন। আমি ছিলাম আপনাদের সঙ্গে হাসিবুর রহমান।